রাজনীতির দলগুলো নিয়ে কোনো লাভ নাই। সে সংস্কার করতে চায়, সে তারপরে নির্বাচন দিতে চায়, কেউ নির্বাচন আগে চায়, কেউ সংস্কার পরে চায়। এইগুলো সরকারকে মাথায় নিয়েই কাজ করতে হবে। বিএনপি সবসময় আগাগোড়া এটার বিপক্ষে বলে আসছে। সরকারকে দায়িত্ব নিতে হবে। প্রথমত সরকারের হাতে পুলিশ আছে, সরকারের হাতে প্রশাসন আছে, মিলিটারি আছে, তারপরে এই সরকারের উপদেষ্টারা আছেন। তারা যদি মনে করে যথেষ্ট না, তাহলে এই জিনিসটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। তাদের কর্মী আছে, নেতা আছে, তাদের নেটওয়ার্ক আছে সারা দেশব্যাপী। সকল রাজনৈতিক দল যদি ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সত্যিকারের সমর্থন দেয়, তাহলে এইগুলো কোনো সমস্যা না। কিন্তু সত্যিকারের সমর্থন দেয় মানে কি? মানে এখন কি সত্যিকারের সমর্থন দিচ্ছে না? এটা সরকার বুঝতে পারবে। 2 মাস হয়ে গেছে, 2বার কি 3বার দেখা হয়েছে। তো এটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। সরকার যখন অসুবিধায় পড়ছেন তখন মনে হচ্ছে একটু আলোচনা করার দরকার আছে, করছেন, আবার সমর্থন নিচ্ছেন। কিন্তু এই 2 মাসের ভিতরে বাজার খুব অস্থির হয়েছে, যেটা মানুষ 70-80% মানুষই এই অস্থিরতার সঙ্গে আছে। তো সরকারি এক ধরনের এই বাজার অস্থিরতার মধ্যে মানুষকে রাখার কারণে এই কথাবার্তাগুলো বলার সুযোগ করে দিচ্ছে। যদি এই বাজার নিয়ন্ত্রণে থাকতো, যখন সরকারের পতন হলো তখন 140 টাকা ছিল ডজন ডিমের, আর সেটা এখন 180 টাকা। তো এর মধ্যে সরকার দামও বেড়েছে, অন্যগুলো বাদ দিলাম, আমি একটা আইটেমে দিলাম। তো স্বাভাবিক মানুষ একটা পরিবর্তনের পরে একটু কম প্রত্যাশা করবে যে দাম আরও কমবে, আরও নিয়ন্ত্রণে থাকবে। তো এইটা কমার না কারণে এই ব্যর্থতা কি রাজনৈতিক দলগুলো নেবে না সরকার নেবে? আমাদের পাশে একটা বড় দেশ রয়েছে, সরাসরি সে এই ফ্যাসিবাদকে একেবারে 16 বছর ধরে সমর্থন করেছে। দল হিসাবে, ব্যক্তি হিসাবে তাকে সরাসরি সমর্থন দিচ্ছে। তারা সেই সমর্থন প্রত্যাহার করছে, এটা ভাবার কোনো কারণ নাই, বরঞ্চ আরও বেশি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এই সমর্থনটা করছে। সরকার আরও সক্রিয় হতে হবে। রাজনীতির দলগুলো একেবারে আওয়ামী লীগের বাইরে যেসব রাজনীতি সবগুলো এই সরকারের সমর্থন দিছে, করে। এই সরকার এটাও বলে এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, ব্যর্থ হলে সংকট আরও তীব্র হবে। সেই জায়গার থেকে যদি এই সরকার নিজে সিদ্ধান্তগুলো নিতে ব্যর্থ হয়, রাজনীতিক দলগুলো নিয়ে কোনো লাভ নাই। সে সংস্কার করতে চায়, সে তারপরে নির্বাচন দিতে চায়, কেউ নির্বাচন আগে চায়, কেউ সংস্কার পরে চায়। এইগুলো সরকারকে মাথায় নিয়েই কাজ করতে হবে যে কোনটা কোনভাবে কত সময়ের মধ্যে করলে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, নাকি আমি বিতর্কগুলো আর উস্কাই দেব। তাহলে আমার কাছে মনে হয় সংকট আরও বেশি হবে। বিএনপি চায় মানুষকে ক্ষমতায়ন করা, মানুষের সিদ্ধান্ত দিক, এবং সেই সিদ্ধান্ত দেওয়ার একটাই পথ, এটা নির্বাচন। আমি যে কোনো ঘটনার মধ্য দিয়ে নির্বাচনকে আমি আড়ালে নিয়ে গেলাম, অন্যান্য প্রসঙ্গগুলো সামনে এলাম। যেমন আমি বলি, আগের পুলিশ ইচ্ছা করলেই যা খুশি করতে পারবে, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ এই পরিবর্তন। এখন প্রশাসন ইচ্ছা করলে সব কিছু করতে পারবে, এটা অপমান। কিন্তু আমি যদি এটা জানার পরেও তাদেরকে সেই জায়গায় রেখে দিয়ে সময় পার করি, তারা আরও শক্তিশালী হবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আসি। আমি যেটা বলছিলাম যে এক ধরনের বয়ান কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা ভাবার তো কোনো কারণ নাই যে 15 বছর ধরে যে প্রশাসন এখানে চলেছে, যে ফ্যাসিবাদ আমরা বলি, সেখানে প্রশাসনে আছে, পুলিশে আছে, সব জায়গায় আছে। একজন দুইজনকে বদল করে আসলে সেইটা একটা জায়গায় আনা খুব কঠিন কাজ। কিন্তু এই সরকারকে মানে অসহযোগিতা করা বা সরকারকে একটু অসুবিধায় ফেলা বা বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন সিমটম আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমি এর আগে বলেছি বিভিন্ন জায়গায়, এবং এখনও সেটা অব্যাহত আছে। একদল লোক আছে এবং পাশের দেশ আছে। আপনি যদি ইন্ডিয়ার গণমাধ্যম দেখেন তাহলে মনে হবে দেশে যে, বাংলাদেশে যে কত কিছু হয়ে যাচ্ছে, তাদের যে নাচানাচি এবং তাদের যে প্রপাগান্ডা, এই জায়গাটা সরকারের অবস্থান যথেষ্ট শক্ত কিনা আপনার কি মনে হয়?
আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস আমরা যারা সামান্য বিস্তর পড়েছি অথবা দেখেছি, আওয়ামী লীগ কিন্তু টিপিক্যাল অর্থে কোনো রাজনৈতিক দল না, এটা একটা থাগিশ অর্গানাইজেশন। এটার সাথে আপনি সিসিলির মাফিয়াদের সাথে তুলনা করতে পারবেন, দক্ষিণ আমেরিকার যে ড্রাগ কার্টেল আছে এদের সাথে তুলনা করতে পারবেন। সে হচ্ছে মানে নিজের নেতাকর্মীকে খুন করায়, সেই লাশের মিছিল করায় সরকারি দলকে বিব্রত করবার রাজনীতি করে অভ্যস্ত। আপনার মনে থাকার কথা, মাওলানা ভাসানীর কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভণ্ডুল করে দিয়েছে। এবং শেখ মাওলানা ভাসানী কে? তার রাজনৈতিক গুরু, যার কাছ থেকে সে রাজনীতি শিখেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তো 2004-05 কথা মনে করেন যে বিএনপি তখন ক্ষমতায়। আপনার আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল ডোনাল্ড রামসফিল্ড, তখন তিনি ঢাকা এসছেন। তখন এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন। সেখানে আপনার একটা দোতলা বিআরটিসির বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল যুবলীগের নেতাকর্মীরা। আপনার এই জাহাঙ্গীর কবির নানক, আজম, তাপস, এই পুরো চক্র এখানে জড়িত ছিল, যেটা পরবর্তীতে 1/11-এর সময় তারা ডিজিএফআইয়ের যে ইন্টারোগেশন ছিল সেখানে তারা স্বীকার করেছে। কেন করেছে এই কাজটা? করে ডোনাল্ড রামসফিল্ডকে বার্তা দেওয়ার জন্য। এবং পরের দিন তখনকার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সাথে ডোনাল্ড রামসফিল্ডের মিটিং আছে এবং সেই দিন আওয়ামী লীগ হরতাল পর্যন্ত ডেকেছে। তো আমেরিকাকে বোঝানোর চেষ্টা করতেছে যে দেখো, তোমার হোটেলের সামনে এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে, যে হ্যান্ডেল করতে পারে না, তার সাথে তুমি রাষ্ট্রীয় লেভেলে কি যোগাযোগ করবা? এবং পরের দিন হরতাল দিয়েছে। তো স্যাবোটাজের রাজনীতি, নাশকতার রাজনীতির মাস্টার হচ্ছে আওয়ামী লীগ। এবং শুধু সাম্প্রতিক ঘটনাগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল মব লিঞ্চিং যেটা হয়ে গেল, একটা ছেলেকে, আধা পাগল একটা ছেলেকে যে হত্যা করা হয়েছে, কারা গ্রেফতার হয়েছে? 6 জনের 5 জন ছাত্রলীগের পদস্থ নেতা। এরপরে দেখেন জুমল্যান্ড আন্দোলন, যারা গত 1 মাস ধরে পাহাড়ে বিশৃঙ্খলা তৈরি করছে, এদের সবার ফেসবুক প্রোফাইল আসছে আওয়ামী লীগের, যুবলীগের নেতাদের সাথে, তারা আন্দোলন করছে। সাভার, আশুলিয়া, গাজীপুরে দেখলাম আমরা যে শ্রমিক বিদ্রোহে বক্তব্য দিচ্ছে ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতারা। এবং তারা শ্রমিকদেরকে বলছে যে কোম্পানি বেতন দিতে পারে না, সেই কোম্পানি জ্বালায় দিতে হবে, ওখানকার মেশিন খুলে নিয়ে আসতে হবে, খুলে এনে বেচে দিতে হবে। আনসার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে দেখেন জামালপুর, শেরপুরের যুবলীগের নেতা ছিল, পদস্থ নেতা, এখনও পদে ছিল, সেই রকম নেতা। অতএব স্যাবোটাজের রাজনীতি বলতে যা বুঝায়, আওয়ামী লীগ তাতে পিএইচডি করা। অতএব সেই অরাজকতার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনেও আছে। দেখেন আপনার 1/11-এর কুশীলব ক্যাবিনেট সেক্রেটারি ছিল আলী ইমাম মজুমদার, তাকে এখন অ্যাডভাইজার ক্যাপাসিটিতে প্রশাসন দেখভাল করবার দায়িত্ব দিয়েছে। এবং তিনি হচ্ছেন টিএইচ ইমামের যে রোলটা ছিল আওয়ামী লীগের সময়, এই তার পিএস ছিল ক্যাবিনেট সেক্রেটারি থাকা অবস্থায় আহসান কিবরিয়া সিদ্দিক। সে হচ্ছে আবার প্রাইম মিনিস্টার হাসিনার দপ্তরের ডিজি ছিল প্রায় 8-10 বছর। সেই লোকটা এখনও প্রধান উপদেষ্টার অফিসের মহাপরিচালক হিসাবে আছেন। এবং তিনি, যেহেতু আলী ইমাম মজুমদার সাহেব অসুস্থ, ডেমেনশিয়ার রোগী, উনি কোনো কিছু মনে রাখতে পারেন না, ভুলে যান, মানুষ চেনেন না, তাকে সে দিয়ে এটা চালাচ্ছে। তাহলে বোঝা যায় যে ক্ষমতার যে ভর কেন্দ্র, নার্ভ সেন্টার সচিবালয়ে, এবং আমরা সচিবালয় থেকে খবর পাচ্ছি জনপ্রশাসনে ট্রান্সফার হচ্ছে, উপদেষ্টাদের সচিব চেঞ্জ হচ্ছে, এপিএস চেঞ্জ হচ্ছে, উপদেষ্টারা জানেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলছে আলী ইমাম মজুমদার বলে দিয়েছেন। এখন আলী ইমাম মজুমদার তো আসলে জানেন না, বোঝেন না, উনি চেনেন না। তাকে নেওয়া হয়েছে কেন? নেওয়া হয়েছে বড়, ধরেন যে আপনি তাকে বাদ দিচ্ছেন না কেন, এটা বড় প্রশ্ন। একটা অসুস্থ মানুষ, তার জন্য আমাদের সহমর্মিতা, দোয়া সব কিছু আছে, কিন্তু রাষ্ট্র তো সহমর্মিতার জায়গা না, রাষ্ট্র তো সিরিয়াস বিজনেস। তাহলে বাংলাদেশে গত 2 মাসে যতগুলো অরাজকতা হচ্ছে, খুন খারাপি হচ্ছে, প্রত্যেকটা ঘটনার সাথে দেখবেন আওয়ামী লীগ কোনো না কোনোভাবে ইনভলভড, ভারত কোনো না কোনোভাবে ইনভলভ। আপনি দেখেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকদেরকে ভারত শেল্টার দিয়েছে। গত সপ্তাহে আমরা দেখলাম যে ভারতের বিদেশ মন্ত্রণালয়ে মিটিং হয়েছে আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায়। এই মিটিংয়ে আমরা শুনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী বান্ধব, আওয়ামী লীগ সুশীল সদস্য, সাংবাদিক, বুদ্ধিজীবীরা অ্যাটেন্ড করেছেন। তাহলে দুদুভাই যেটা রেফার করেছেন, এই যে পুরো চক্রান্তটা রয়ে গেছে সামনে, এইটাকে যে একটা কাউন্টার প্রোপাগান্ডা সেল করতে হবে রাষ্ট্রকে, প্রধান উপদেষ্টার অফিস থেকে অথবা তথ্য মন্ত্রণালয়ের অধীনে এটাকে হ্যান্ডেল করা। কারণ এই যে মাইনরিটি খেলা দেখতে পাচ্ছি আমরা, মতলববাদ সাম্প্রদায়িক রাজনীতি, আপনি দেখবেন মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইরের পরে হিন্দু,
এই রাজনীতি দেখতে পাচ্ছি। যে বিবিসি বাংলা একটা ডিটেল রিপোর্ট করেছে, তারা দেখিয়েছে যাদের বাসায় হিন্দু বাড়িতে অথবা হিন্দুদের দোকানপাটে আগুন লাগানো হয়েছে এরা সবাই আওয়ামী লীগের নেতা। শুধু তাই না, গত 15-16 বছর বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন, চাঁদাবাজি, জীবন অসহনীয় করে দেওয়ার জন্য যা যা দরকার ছিল এরা সব করেছে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল, কিন্তু মাইরের পরে এটাকে সংখ্যালঘু আক্রমণ হিসাবে ভারতে এবং পশ্চিমে মিডিয়াগুলোতে দেখানো হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভরকেন্দ্রের নিয়ন্ত্রণ যদি সরকার না নিতে পারে তাহলে এটা তারা হ্যান্ডেল করতে পারবে না, যেটা গতকালকে আমরা ওনাকে মনে করিয়ে দিয়েছি। এটা আপনারা অবশ্যই বলেছেন, এটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন।